আগের দিন আমরা রাষ্ট্রভাষা সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। এই পাঠে আমরা সাধু ও চলিত রীতির পার্থক্য সম্পর্কে জানব। তোমরা মূলত একটা জিনিস মনে রাখবে। এই যে ব্যাকরণ তোমরা পড়তেছ তা কিন্তু 9, 10 হুম? এখানেও এই একই ব্যাকরণ তোমরা পড়বে। তাই এখন থেকে পড়লে অর্থাৎ ক্লাস 8 এ যদি এগুলো ভালো করে পড়ো তাহলে ক্লাস 9, 10 এ যেয়ে এগুলো আবার ভালো করে পড়তে হবে না। তখন শুধু রিভিশন করলেই হবে। তাই মনোযোগ দিয়ে ক্লাসটি করো। সাধু ও চলিত রীতির পার্থক্য সম্পর্কে আমরা জানব। পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে। একটি বলার ভাষা বা মৌখিক রূপ, অপরটি লেখার ভাষা বা লৈখিক রূপ। ভাষার মৌখিক রূপের আবার দুটো রীতি রয়েছে, যথা আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি। তুমি কি বুঝতে পারছো? না বুঝলেও আমরা আবার এটা কি করব, রিপিট করব। অপরদিকে লৈখিক রূপেরও দুটো আলাদা রীতি আছে, যেমন চলিত রীতি ও সাধু রীতি। বাংলা ভাষার এই প্রকার বা রীতিভেদ তার নিচে ছকের সাহায্যে দেখানো হলো, যেন তোমরা কি সহজেই বুঝতে পারো। আচ্ছা, তাহলে আমরা এটিকে কি করতে পারি? প্রথমে আমরা বোঝার সুবিধার্থে আমরা বাংলা ভাষাকে কয়টি ভাগে ভাগ করেছি? দুটি। একটা কি মৌখিক আর একটা কি লৈখিক। মৌখিক ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা কি আঞ্চলিক আর একটা কি প্রমিত। আর লৈখিক ভাষাকে চলিত ও সাধু এই দুই ভাগে ভাগ করা যায়। এখন মৌখিক ভাষাকে আঞ্চলিক অর্থাৎ বিভিন্ন অঞ্চল ভেদে, যেমন রংপুরের মানুষ রংপুরের ভাষায় কথা বলে, চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। আম অর্থাৎ এরা কি অঞ্চলভেদে পরিবর্তনশীল। সেজন্য এরা কি বলা হয়? আঞ্চলিক ভাষা বলা হয়। আর প্রমিত ভাষা কি? এটা আ ২ জন ভদ্র মানুষ যখন একসাথে হয়, তখন তারা যেভাবে কথা বলে, আমরা সেটিকে প্রমিত রূপে বলতে পারি। আর লৈখিকের ক্ষেত্রে কি হয়? লৈখিকের ক্ষেত্রে একটা হচ্ছে চলিত আর একটা কি সাধু। এখন আমরা আঞ্চলিক ভাষারীতি এটি সম্পর্কে বিস্তারিত জানব। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে, সেই ভাষারীতি কি বাংলা আঞ্চলিক ভাষারীতির নামে অভিহিত। অর্থাৎ অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকেই কি বলে? আঞ্চলিক ভাষারীতি বলে। যেমন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষারীতি ও গোয়া মানষের দুয়ো পোয়া ছিল বা আছিল। অর্থাৎ একজন লোকের দুটি ছেলে ছিল। আঞ্চলিক ভাষাকে উপভাষা বলা হয়। এটি কিন্তু একটি ইম্পর্ট্যান্ট লাইন ফর এই এমসিকিউ। আঞ্চলিক ভাষাকে কি বলা হয়? উপভাষাও বলা হয়। আঞ্চলিক ভাষায় শব্দের বহুবিচিত্র রূপ দেখা যায়। যেমন ছেলে শব্দটি অঞ্চলভেদে সোয়াল, সাওয়াল, সাবাল, ছেলে, পোলা, পোয়া, পুয়া, বেটা, বেটা, পু, থু ইত্যাদি উচ্চারিত হয়। অর্থাৎ একটা ছেলে শব্দের কত রকমের আঞ্চলিক রূপ আমরা দেখতে পারি। এখন আশা করি আঞ্চলিক ভাষাটি তোমাদের বোধগম্য হয়েছে এবং সহজে তোমরা বুঝতে পারছো। প্রমিত ভাষারীতি সম্পর্কে এবার আমরা অভিহিত হব। বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরও আকর্ষণীয় হয়। ভাষাও যে শ্রমসাধ্য, প্রযত্নলব্ধ এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতিই তার প্রমাণ। এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য এবং সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে। যেমন একজনের দুটো ছেলে ছিল, যেটা আমরা প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাষাতেই কালক্রমে কি হয়? পরিমার্জিত হয়, সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। অর্থাৎ আমরা নিত্য প্রয়োজনীয় যে ভাষায় একটা ভদ্র মানুষের সাথে কথা বলি, সেটিকে আমরা প্রমিত ভাষারীতি সম্পর্কে কি বুঝতে পারি। অর্থাৎ তারা কি বলতিছে, কোন ভাষায় কথা বলতিছে? প্রমিত ভাষারীতিতে কথা বলতিছে। তাহলে আমরা প্রমিত ভাষারীতি সম্পর্কে অবহিত হলাম। আশা করি তোমরা সুন্দরভাবে বা বিস্তারিতভাবে বুঝতে পারছো। এখন তোমরা বুঝতে পারছো যে বাংলা ভাষার কয়টা রূপ? একটা হচ্ছে মৌখিক আর একটা কি লৈখিক। মৌখিক ভাষার ক্ষেত্রে তোমরা আঞ্চলিক এবং প্রমিত সম্পর্কে জানলা। আঞ্চলিক কি? আঞ্চলিক হচ্ছে যেটা অঞ্চলভেদে বিভিন্নভাবে আমরা দেখতে পারি যে একটা ছেলের বিভিন্ন রূপ থাকতে পারে। অর্থাৎ আ অঞ্চলভেদে যেসব ভাষা আমরা দেখতে পারি, সেগুলোকে আঞ্চলিক ভাষা বলা হয়। এবং দুটো ভদ্রলোক যখন কথা বলে বা শিক্ষিত লোক যখন সুন্দরভাবে কথা বলে, তখন যে ভাষার রূপটা দেখতে পারি, এটা হচ্ছে কি প্রমিত ভাষার। এবং বাংলা ভাষার আরেকটা রূপ কি লৈখিক। অর্থাৎ আমরা যেটা লেখার ক্ষেত্রে ব্যবহার করি। লেখার ক্ষেত্রে আমরা ২ টা রূপ ব্যবহার করি। একটা হচ্ছে কি চলিত, আরেকটা কি সাধু। এবং এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো যে সাধু ভাষার রীতি কি? একটু আইডিয়া করে দেখো তো, সাধু ভাষার রীতি কি রকমের হতে পারে? আচ্ছা, বেশি ভাবার দরকার নেই। আমি বলতেছি যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ
তৎসম শব্দবহুল এবং ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিক মুক্ত, আঞ্চলিকতা মুক্ত অর্থাৎ অঞ্চলভেদে যে শব্দগুলি ব্যবহার হয় সেগুলো ব্যবহৃত হবে না। তাই কি সাধু ভাষা রীতি। যেমন এক ব্যক্তির ২ টি কি ছিল? পুত্র ছিল। এখানে দেখো তো কি আছে? গাম্ভীর্যপূর্ণ আছে, অবশ্যই আছে। যে এক ব্যক্তির ২ টি পুত্র ছিল। তৎসম শব্দ আছে কি? আছে। শব্দবহুল অর্থাৎ একাধিক শব্দ কি আছে? আছে। ক্রিয়াপদের রূপ কি আছে? কই? এক ব্যক্তির ২ টি পুত্র ছিল। আছে। রূপ প্রাচীন রীতি অনুসরণকারী অর্থাৎ এই যে জিনিসগুলো আছে এগুলো কি প্রাচীন রীতি অনুসরণ করতেছে এবং আঞ্চলিকতা মুক্ত। এখানে কি পুত্রের জায়গায় পোয়া আছে বা ছেলে আছে বা যেকোনো অঞ্চলভেদে যে শব্দগুলো ব্যবহার হয় ওগুলো কি আছে? নাই। তার মানে এটি কি সাধু ভাষাবিদের কি প্রচলন। এই রীতি শুধু লিখিত গদ্যে দেখা যায়। অর্থাৎ আমরা যে গল্পগুলো পড়ি বা গদ্য বাংলা বইয়ে পড়ি সেগুলো কি মূলত এই সাধু ভাষার রীতিটাই কি বহিঃপ্রকাশ বা এই ভাষায় লেখা হয়। এখন আমরা চলিত ভাষারীতি সম্পর্কে অবহিত হব। ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে রূপান্তর লাভ করে। প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে। এই রীতি মৌখিক এবং লিখিত উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় ও আদরণীয়। যেমন আমরা বলতে পারি একজন লোকের ২ টি ছেলে ছিল। তো এই চলিত ভাষারীতিতে আমরা কি দেখতে পেলাম? যে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের অর্থাৎ এই অঞ্চলের ক্ষেত্রে মৌখিক ভাষারীতি মানুষের মুখে রূপান্তর লাভ করে, প্রাদেশিক শব্দগুলি গ্রহণ করে এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে কি করে? গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে। এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে কি করে? আকর্ষণীয় ও আদরণীয় করে। আচ্ছা, চলিত ভাষারীতি সম্পর্কে এখানে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে তা কেমন লাগতেছে না? তাহলে তোমার জন্য একটা সহজ ভাষায় আমি বলতে চাই। চলিত ভাষারীতি হলো বাংলার এমন এক ভাষাশৈলী যা আমরা দৈনন্দিন কথা বলায় ব্যবহার করি। এটি সহজ আর কি হয়? স্বাভাবিক হয় এবং প্রাণবন্ত হয়। মানুষের মুখের ভাষার খুব কাছাকাছি হয়। তাহলে চলিত ভাষারীতি সম্পর্কে তোমরা আশা করি বিস্তারিতভাবে বুঝলে। এখন আমরা সাধু ভাষারীতি এবং চলিত ভাষারীতির এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যদি তোমরা দেখো তাহলে আরো সহজ মনে হবে। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য। সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সাধু ভাষারীতি যেরকম ছিল ওরকমই আছে। অর্থাৎ অপরিবর্তনীয়, এটা পরিবর্তনযোগ্য নয়। এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করেছিল। এর পদবিন্যাস নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষারীতিতে তৎসম সংস্কৃতেও শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। এটা ইম্পর্টেন্ট কি জন্য? এই লাইনটি ইম্পর্টেন্ট আছে নৈবেদিকের জন্য। কারণ এখানে তৎসম শব্দ এবং সংস্কৃত শব্দের ব্যবহার বেশি থাকে। এটা কোন ভাষারীতিতে দেখা যায়? এটা হচ্ছে সাধু ভাষারীতিতে। এইরকম প্রশ্ন তোমাদের কি নৈবেদিকে আসতে পারে। সাধু ভাষারীতি শুধু কি লেখায় ব্যবহৃত হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। অর্থাৎ এটা কি লিখিত রূপ, যেহেতু এটা লিখিত ভাষায় কি হয়? লেখায় ব্যবহৃত হয়। সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ কি হয়? ব্যবহৃত হয়। এটাও কি ইম্পর্টেন্ট নৈবেদিকের জন্য। আশা করি তোমরা সাধু ভাষারীতি সম্পর্কে বিস্তারিত জানলে। এখন আমরা চলিত ভাষারীতি সম্পর্কে বিস্তারিত জানব। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য। চলিত ভাষা সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা। তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। এটি পরিবর্তনশীল, অর্থাৎ এটা পরিবর্তন হয়। আমরা সাধু ভাষার ক্ষেত্রে দেখলাম কি? ওটা অপরিবর্তনশীল বা পরিবর্তনশীল নয়। এখন আমরা দেখলাম চলিত ভাষার ক্ষেত্রে কি? এটা পরিবর্তনশীল। এখন খতে কি আছে? এ ভাষাটিতে ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ এটা বেশি একটা ব্যাকরণের ধার ধারে না। মানে প্রাচীনকালে যে সাধু ভাষা রীতির মতো কি ব্যাকরণের ধার ধারে না। চলিত ভাষা রীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল, জটিল ও জীবন্ত। বলার ও লেখার ভাষা বলি এ ভাষা বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য উপযোগী। চলিত ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। ওখানে কি হয়? সাধু রীতিতে পূর্ণরূপ ব্যবহৃত হয় আর এখানে কি হয়? সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়।
আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। সাধু ও চলিত ভাষারীতির মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে। দুই ভাষারীতির বৈশিষ্ট্য থেকে তার ধারণা পাওয়া যায়। নিচে সাধু ও চলিত ভাষারীতির কয়েকটি পার্থক্য দেখানো হলো। তোমরা যেন আরো ভালোভাবে বুঝতে পারো সেজন্য মূলত এই পার্থক্যটা দেওয়া হয়েছে। সাধু ভাষাটিতে সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, অর্থাৎ লিখিত রূপ। আর চলিত ভাষাটিতে কি সর্বজন বৌদ্ধ মুখের ও লেখার ভাষা, অর্থাৎ দুই জায়গা আছে, লেখা হচ্ছে এবং মৌখিকভাবে বলা হচ্ছে। সাধু ভাষাটিতে সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, আর চলিত ভাষায় কি করে সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না। আর সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, চলিত ভাষায় কি পদবিন্যাস রীতি অনেকটা কি পরিবর্তিত হয়। তাই এখানে বলা হয়েছে চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় কি পরিবর্তিত হয়। সাধু ভাষায় তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, কিন্তু চলিত ভাষায় কি তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহারটা বেশি হয়? না, অবশ্যই কম হয়, যেহেতু এখানে পার্থক্য। সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটক সংলাপের উপযোগী নয়, কিন্তু চলিত ভাষা কি বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের কি হয় উপযোগী হয়। সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। কি হয়? পূর্ণরূপ ব্যবহৃত হয়। আর চলিত ভাষায় কি হয়? সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ কি হয় ব্যবহৃত হয়, বা সংক্ষিপ্ত রূপ। এখন দেখো, সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর হয়। চলিত ভাষা কি হয়? চটুল হয়, তারপর সরল হয় ও সাবলীল হয়। সাধু ভাষা রীতি অপরিবর্তনীয় হয়, তাই কৃত্রিম বোঝায়। আর চলিত ভাষা রীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত। নিচের কয়েকটি ক্ষেত্রে সাধু ও চলিত ভাষাটিতে পার্থক্য দেখা যায়। বিশেষ পদের রূপ, সর্বনাম পদের রূপে, ক্রিয়াপদের রূপে, অব্যয় পদের রূপে, অর্থাৎ এগুলো কি হয় সব জায়গায় আমরা পার্থক্য পরিলক্ষিত দেখতে পাই। এখন আমরা দেখব সাধু ও চলিত রূপে যেমন শব্দগুলো যেন আলাদা আলাদা মনে হয়। যেমন সাধু শব্দে যেখানে অগ্নি, আমরা সেখানে চলিত ভাষায় কি দেখি? আগুন দেখি। এবং কর্ণ, এটা কানকে বোঝায়, অর্থাৎ চলিত ভাষায় সেটি কি কান, সাধু ভাষায় সেটি কি কর্ণ। চন্দ্র আমরা জানি এটা কি চলিত ভাষায় দন্ত, কিন্তু আমরা চলিত ভাষায় কি বলি? দাঁত বলি। সাধু ভাষায় যেটা পক্ষী, সেটা আমরা চলিত ভাষায় পাখি জানি। আর যেটা ব্যাঘ্র জানি, সেটা কি আমরা চলিত ভাষায় বাঘ বলি। মৎস্য যেটা আছে সেটি হচ্ছে কি সাধু ভাষায়, এবং চলিত ভাষায় যেটি কি মাছ। হস্তি, সেটা চলিত ভাষায় কি হয়? হাতি হয়। এখন আমরা দেখব সর্বনামের সর্বনাম পদের রূপের পার্থক্য, অর্থাৎ এই যে সর্বনাম পদের বা বিশেষ্য পদের যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে আহ, একটা শব্দ সাধু ভাষায় একটা, চলিত ভাষায় একটা। সাধু ভাষার ক্ষেত্রে এই সর্বনাম পদের ক্ষেত্রে চলিত ভাষায় কি ব্যবহৃত হয়, ইহাকে রূপে ব্যবহৃত করি, ইহাকে চলিত ভাষায় একে হিসেবে ব্যবহার করি, এদের হিসেবে কি ব্যবহার করি চলিত ভাষায়, উহাকে ও হিসেবে ব্যবহার করি চলিত ভাষায়। আবার উহাদিকে এটার ক্ষেত্রে আমরা ওদের হিসেবে ব্যবহার করি। আবার কাহাকে কি বলি? কাকে হিসেবে ব্যবহার করি। দেহকে কেউ, তাহা, তা, তাহার, তার, যাহা, যা, যাহাদের, যাদের, এগুলো কিন্তু নৈবিত্তিক আসতে পারে, সেহেতু তোমাদেরকে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ক্রিয়াপদের কি আছে? ক্রিয়াপদের রূপের পার্থক্য। আসিয়াকে চলিত ভাষায় এসে বলে, করিয়া একে করে বলে। করিয়াছের ক্ষেত্রে চলিত ভাষার রূপ হচ্ছে করেছে। খাইতেছিলা, আম, এটা কি খাচ্ছিল। গিয়েছিল, গেছিল। ঘুমাইতেছে, ঘুমাচ্ছে। চলিল, চলল। চাহিয়া, চেয়ে। জ্বালাইয়া, জেলে। আশা করি এগুলো তোমরা যখন একবার শুধু মন দিয়ে দেখবে, আশা করা হচ্ছে এগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে। ডাকিতেছে, ডাকছে, এগুলো তো তোমরা জানোই, বা এগুলো তো শুনে শুনে বড় হচ্ছে। তার মানে তোমরা এই ডাকিতেছে, এই যে চলিত ভাষায় কি ডাকছে বোঝায়, এগুলো এমনিতে মনে থাকবে, শুধু একবার তোমাদের কি করতে হবে? বইটা খুলে পড়তে হবে। পড়িব, পর্ব, পার হইয়া, পেরিয়ে, ফুটিয়া উঠেছে, ফুটে উঠেছে, বলিয়াছিলেন, বলেছিলেন, বলিয়া, বলে, বলিতে থাকবে, বলতে থাকবে, ভাঙ্গিয়া যেতে লাগলো, ভেঙে যেতে লাগলো, লম্ফ প্রদান করিল, লাভ দিল। শুনিল, শুনিয়াছিল, শুনেছিল, শয়ন করিলেন, শুনলেন, তারপরে কি শ্রবণ করিলেন, শুনলাম। এগুলো একবার দেখলেই আশা করা যায় তোমাদের হয়ে যাবে, যেহেতু তোমরা
ট্যালেন্টেড পোলাপান। আশা করা যায় তোমরা একবার দেখলেই কি তোমাদের মাথায় গেঁথে যাবে। অদ্য এখানে সাধু ভাষায় থাকলেও দেখি হবে চলিত ভাষায় আজ, তথাপি আজও, কদাচ, কখনো, তথাপি, তবুও, নচেৎ, নইলে, নতুবা, নইলে, প্রায়শ, প্রায়ই, যথাপি, যদিও। এখন আমরা সাধু ও চলিত ভাষাটিতে উদাহরণ সম্পর্কে জানবো। সাধু ভাষাটিতে উপন্যাসের অনুরূপ কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজিয়ে পাওয়া যায় না। শুধু আমাদের দেশ বলিয়া নহে, পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্যে উপন্যাসের দর্শন মেলে না। উপন্যাসের প্রধান বিশেষত্বই এই যে ইহা সম্পূর্ণ আধুনিক সামগ্রী। দেখি সাধু ভাষাটিতে একটা কি উদাহরণ দিচ্ছে তোমাদের। এখন আমরা চলিত ভাষারীতি সম্পর্কে একটা উদাহরণ দেখব। চলিত ভাষাটি একে একে গাড়িগুলো ছেড়ে দিল, আমরা গাড়িটাও চলতে শুরু করলাম। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখে অতিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরে, এখানে এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি। আশা করি এই অধ্যায়টি তোমাদের শেষ। 1.4 এর কর্ম অনুশীলন তোমাদের দেওয়া হয়েছে, যেখানে মানুষ ভাষার সাহায্যে মনের কি কি ভাব প্রকাশ করতে পারে তার একটা তালিকা তৈরি করো। অর্থাৎ এই তালিকাটা তোমাদেরকেই তৈরি করতে হবে যদি তোমাদের মন চায়। যেহেতু আমরা কি ট্যালেন্টেড স্টুডেন্ট, সেহেতু আমরা এই জিনিসগুলো নিজেই করতে পারবো আশা করি। এখন আমরা দেখব যে আর কি কি করতে বলা হয়েছে। একজন ভাষাবিদের নাম উল্লেখ করে ভাষা সম্পর্কে তিনি যে সংজ্ঞা দিয়েছেন তা লেখো। আমরা যে একজনকার নাম প্রথম ক্লাসে শুনেছিলাম, আহ, আশা করি তোমাদের মনে আছে এবং তোমরা কমেন্টে যে ভাষাবিদ লিখেছিল, একটা সংজ্ঞা লিখেছিল, সেই সংজ্ঞাটা না লিখলেও তার নামটি তো লিখতে পারো আশা করি। আমার কি কার্য আমি করিয়াছি, এখন তাহাদিগের ইচ্ছা হইলে আমাকে পুরস্কার প্রদান করিবে। এইরকম করে সাধু ভাষায় 10টি বাক্য তৈরি করো, তারপর সেগুলো চলিত ভাষায় রূপান্তর করে দেখো। অর্থাৎ তোমাদেরকে 10টি বাক্য কি সাধু ভাষায় লিখতে বলা হয়েছে এই উদাহরণের মতো করে, এবং সেই সাধু ভাষাটা লিখলে ভালো কথা, এবং এই সাধু ভাষাকে কী করতে হবে, চলিত ভাষায় রূপান্তর করিয়ে কি তোমাদেরকে তোমাদের টিচারকে দেখাতে হবে, বা নিজেদেরকে দেখাইলে হইল। অর্থাৎ তোমরাও নিজেরা একদিন কি হবা, টিচারে পরিণত হবা। তার মানে তোমরা নিজেরাও কি করতে পারবা, সাইন দিতে পারবা। আশা করি তোমরা পারবা। তোমার পঠিত একটি গল্প থেকে বিভিন্ন পদের একটি তালিকা তৈরি করো, তারপর সেগুলো সাধুরূপের সাহায্যে 10টি বাক্য রচনা করো। আশা করি তোমরা এগুলো পাবা, আমার তীব্র বিশ্বাস আছে। এবং পুরো ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পিন করতে পারো, এবং আমরা এই ক্লাসে যা যা পড়েছ সেগুলো অবশ্যই একবার বইটা পড়বা। আশা করি তোমরা সব কিছু নিজেরাই বুঝতে পারবা। এগুলো বেশি একটা বড় বিষয় না বা বড় কঠিন জিনিস না। আমরা পরের ক্লাসে 2য় পরিচ্ছেদ অর্থাৎ ধ্বনি ও বর্ণ সম্পর্কে জানবো, যা দেখার জন্য তোমাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। এবং অবশ্যই আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে করবা।